তো রিসেন্টলি আমি ওল্ড গোয়া গিয়েছিলাম, তো সেখানে গিয়ে মনটা বললো একটু চার্চে ঘুরে আসি। তারপর সেখানে গিয়ে শুনলাম এখানে নাকি 450 বছরের একটা মমি রয়েছে, এটাকে নাকি বছরে একদিন বের করা হয় মমিটার নৌকার চুলগুলো কাটার জন্য, আর এটার নৌকার চুলগুলো এখনো নাকি বড় হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। আর আমি যেই মাত্র কফিনটা দেখালাম ওইটাই হচ্ছে সেই মমিটার কফিন। আর তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তোমরা গুগলে সার্চ দিয়ে দেখতে পারো। চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা আমি স্টার্ট করছি মাঙ্গেশি থেকে। এখান থেকে আমি মন্দির দর্শন করে আমি এখন ওল্ড গোয়া যাচ্ছি। আজকে আমি একদিনে 3টে ট্রিপ করছি। তো আমরা এখন রয়েছি মাঙ্গেশি বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমরা বাস নেব, বাস নিয়ে আমরা সোজা রওনা দেবো ওল্ড গোয়ার উদ্দেশ্যে। ভাগ্যক্রমে আমরা বাস পেয়েও গেছি আর আমাদের বাস ছেড়েও দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে দুটো মন্দির পাশাপাশি অবস্থান করছে, আর দুটো মন্দির দেখতে খুবই সুন্দর। আর এই মন্দিরগুলো দেখলে বোঝা যায় এগুলো ইতিহাসের কত নিদর্শন বহন করে এনেছে। মন্দিরগুলো প্রায় কয়েকশো বছরের পুরনো, রক্ষণাবেক্ষণের মাধ্যমে এগুলোকে নতুনের মতো করে রাখা হয়েছে। তারপর প্রায় 15 মিনিট পর আমাদের বাস এগিয়ে চলো জঙ্গলের মাঝখান দিয়ে। আসলে জঙ্গল বললে ভুল হবে, পাহাড়ের মাঝখান দিয়ে। আর এখানকার ভূবৈচিত্র্য এতটাই সুন্দর, এখানে যদি বরফ পড়তো তাহলে এটা দেখতে অনেকটা দার্জিলিং এর মতো লাগতো। কিন্তু ভাগ্যক্রমে দার্জিলিং ওয়ার্ল্ডে একটাই রয়েছে, সেটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, আর এটা হচ্ছে গোয়া। লোকে ভাবে গোয়া শুধুমাত্র বিচ আর বারের জন্য বিখ্যাত, তো এই কথাটা আর যাই মানুক আমি মানতে পারছি না। গোয়ার মধ্যে এত গুপ্ত ইতিহাস রয়েছে যা কখনো অন্বেষণ করা সম্ভব নয়। এর কারণ হচ্ছে কয়েকশো বছর ধরে বা কয়েক হাজার বছর ধরে বিভিন্ন বহির শক্তি অর্থাৎ পর্তুগিজ এবং বিভিন্ন বাহ্যিক আক্রমণের হাত থেকে গোয়া নিজেকে রক্ষা করতে পারলেও তার ঐতিহ্য বা ইতিহাস যে রয়েছে সেটা সে খানিক অংশ হারিয়ে ফেলেছে। আর যতটুকু বর্তমানে বেঁচে রয়েছে সেটা শুধুমাত্র মারাঠাদের জন্য। তো আজকে আমি গোয়াতে আসতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি, কারণ গোয়ার লক্ষাধিক ইতিহাসের মধ্যে এক দুটো ইতিহাস আমার জানা রয়েছে। যে আজকে মাঙ্গেশি টেম্পলে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো যে বন্ধুরা দেখতে ইচ্ছুক রয়েছে দয়া করে সবাই ভিডিওটা দেখে নিও, আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তারপর অনেকক্ষণ চলার পর আমাদের বাস এসে গেছে একটা ব্রিজের উপরে। এই ব্রিজের নিচে যে নদীটা রয়েছে সেটা জল মূলত নোনতা, কারণ এখানে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ গাছ দেখা যাচ্ছে। আর তোমরা ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই ম্যানগ্রোভ গাছ, অর্থাৎ লবণাক্ত জমিতে বেঁচে থাকার জন্য এগুলো অভিযোজিত। যখন আমি ক্লাস 10 বা 11-এ পড়তাম তখন এই চ্যাপ্টারটা পড়েছিলাম, খুবই দুর্দান্ত চ্যাপ্টার ছিল একটা। কে কে এই চ্যাপ্টারটা পড়েছো সবাই কমেন্টে একটু জানিয়ে দিও বন্ধুরা। আর এখানে সাইনবোর্ডে দেওয়া ছিল যে 30 কিলোমিটারের উপরে স্পিড যেন না যায়। আমাদের বাস মূলত 20 থেকে 22 কিলোমিটার স্পিডে চলছিল, কারণ যেহেতু এটা একটা টুরিস্ট স্পট তাই তারা সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে আমাদের নিয়ে যাচ্ছিল। একটু আগে আমরা কত সুন্দর সবুজ রঙের গাছ দেখতে পেলাম, আর এখন দেখতে পাচ্ছ গাছের রং পরিবর্তন হয়ে গেছে। এটা মূলত মাটির প্রকৃতি আর জলের উপর নির্ভর করে হয়। আর বলতে বলতে আমাদের বাস ঢুকে গেছে হাইওয়েতে, আর মাত্র 10-15 মিনিটের রাস্তা। তারপরে আমরা ওল্ড গোয়াতে নামতে চলেছি বন্ধুরা। আর গুগল ম্যাপে দেখাচ্ছে বেশি দূর আর নেই। তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি রাস্তা চিনি না, আমি গুগল ম্যাপ দেখে এসেছি এখানে। তো মাঝে মধ্যে গুগল ম্যাপকেও বিশ্বাস করা উচিত, এমনটা নয় যে গুগল ম্যাপ সবসময় ভুল রাস্তায় দেখাবে। কিছু কিছু সময় গুগল ম্যাপের উপর নির্ভর করেই চলতে হয়, কিছু কিছু সময় একটা মানুষের চেয়ে একটা যন্ত্রের উপর নির্ভর করাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটা নার্সারি রয়েছে, দেখে মনে হচ্ছে এখানে অনেক রকমের সবজি চাষ হয়। এরপরে প্রায় 2-3 মিনিট পর আমাদের বাস নামিয়ে দিল ওল্ড গোয়াতে। তো ফাইনালি আমি নেমে গেছি ওল্ড গোয়াতে, আর অবশেষে অপেক্ষার অবসান হলো। তো আজকে আমি তোমাদেরকে মূলত দুটো জিনিস দেখাতে চলেছি, তো চলো দেখা যাক। আমরা এখন রয়েছি পাঞ্জি হাইওয়ের পাশে, রাস্তার দুপাশে রয়েছে দুটো ঐতিহাসিক নির্মাণ। এগুলোকে দেখলে অবাক হয়ে যেতে হয়, এগুলোর আয়তন দেখলে তোমরা আরো বেশি অবাক হবে এই ঐতিহাসিক স্তম্ভগুলোর বয়স শুনলে। আর আমাদের ডান পাশে রয়েছে একটা মিউজিয়ামের সঙ্গে একটা ছোট্ট চার্চও রয়েছে, আর আমাদের বাঁ পাশে রয়েছে সেই ঐতিহাসিক চার্চ যা প্রায় ইংরেজদেরও আগের আমলের। তো এবার এগুলোর বয়স সম্পর্কে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আমাদের ডান পাশে যে আর্ট মিউজিয়ামটা রয়েছে সেটা 17th সেঞ্চুরির, অর্থাৎ 1601 থেকে 1700 সনের মধ্যে হবে এটা। তার মানে বুঝতে পারছো এটা অনেকটাই পুরনো। তো এবার কথা বলে আমাদের বাম পাশে যে চার্চটা রয়েছে সেটার সম্বন্ধে। তো এই চার্চটা বানানো হয়েছিল 1594 সনে, আর এটা এত পুরনো হওয়ার পরেও এটা এখন অক্ষত রয়েছে। আর এই চার্চের দেওয়ালগুলো দেখলে বোঝা যায় যে এর মধ্যে বয়সের ছাপ পড়ে গিয়েছে। আর এই ঐতিহাসিক স্থানগুলো এত অক্ষত রয়েছে কারণ প্রতিনিয়ত এগুলোকে রক্ষণাবেক্ষণ করা হয়। তো বন্ধুরা, তোমাদেরকে আমি চার্চ আর মিউজিয়ামের বয়স সম্পর্কে বললাম, এবার সময় হয়েছে চার্চের ভেতরে যাওয়ার। তোমাদের আমি চার্চের ভেতরটা ঘুরে আনি, তারপরে নিয়ে যাবো সেই মিউজিয়ামে। একই তো পাবলিক প্লেসে ভিডিও করছি, তার উপর আবার বাড়ি থেকে এত দূরে, নিজেকে অনেক নার্ভাস ফিল হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে লোকের সামনে কথা তো বলতেই হবে। তারপর বন্ধুরা আমরা চলে এসেছি সেই চার্চের ভেতরে, আর এটা হচ্ছে সেই মমিটা যেটাকে বছরে একবার বের করে এগুলো নৌকার চোলগুলো কাটা হয়। আর এই মমিটা হচ্ছে মূলত সেন্ট ফ্রান্সিস এক্সিভিয়ারের, যিনি হচ্ছেন মূলত একজন খ্রিস্ট ধর্মের প্রবর্তক। আর আমরা এখন রয়েছি চার্চের ভেতরে, যেখানে সবাই মিলে গডের সামনে প্রে করে। এটা মূলত সেই জায়গাটা, আর দেখতে পাচ্ছ এই জায়গাটা এখন কতটা খালি। আর বন্ধুরা, আমার মাথার উপর রয়েছে একটা পাথরের তৈরি একটা মূর্তি, জানি না এটা কিসের মূর্তি, তবে এটা দেখতে অনেকটা রোমাঞ্চকর। আর এইভাবে আমি ভেতরটা ঘুরতে থাকলাম। এরপরে আমরা এসে গেছি একটা ফটো ফ্রেমের জায়গায়, যেখানে অনেক মূর্তি একসঙ্গে রাখা ছিল, জানি না এগুলো কিসের মূর্তি। তো সেখান থেকে ঘুরে আমরা চলে এসেছি একেবারে বাইরে। আর বাইরে দেখতে পাচ্ছ এখানে কত বড় বড় গাছ রয়েছে, গাছগুলোর বয়স মনে হয় 200-250 বছর হবে। আর বন্ধুরা, চার্চ আর মিউজিয়াম রাস্তার এপার ওপার দুটোই পাশাপাশি। আর দেখতে পাচ্ছ এখানে কত টুরিস্ট ঘুরতে এসেছে। আর এখানে ঘুরতে আসা টুরিস্টদের মধ্যে 25% ইন্ডিয়ার বাইরে। যেহেতু আমি আজকে একসাথে 3 জায়গায় ঘুরছি, তো আমার শরীরটা একটু ক্লান্ত লাগছে, যেটা তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো। তো তাতে কি হয়েছে, ভিডিও করতেই হবে যে কোনো মূল্যে। এরপরে আমি এসে গেছি আর্ট মিউজিয়ামের ভেতরে। আর এই মিউজিয়ামের এরিয়াটা তোমরা দেখে বুঝতে পারছো এটা কতটা বড়। এখানে প্রায় 10 থেকে 15টা জায়গা রয়েছে ঘোরার মতো, আর সবগুলো তো ঘুরে দেখানো সম্ভব না।
তাই আমার পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে আমি অতটুকু তোমাদের দেখাচ্ছি। আর বন্ধুরা একটা আশ্চর্যের বিষয়, এখানে যতগুলো কিলা বা দুর্গ রয়েছে সবগুলোর কালারই সাদা। সাদা রং যেহেতু শান্তির প্রতীক, আর খ্রিস্ট ধর্মের লোকরা সবকিছুতে সাদা রং ব্যবহার করে, তাই হয়তো আত্মা বা মনের শান্তির জন্য এই কিলাগুলোর রঙও সাদাই রেখেছে। তো এরপরে আমরা চলে যাচ্ছি মিউজিয়ামের অপর প্রান্তে, যেখানে কিছু ঐতিহাসিক জিনিসপত্র রয়েছে সেগুলো দেখানোর জন্য। আর বন্ধুরা ওখানে এত পরিমাণ গরম লাগছিল যে তোমাদের কি বলবো আমি। আর গরমের জন্য আমার মাথা ব্যথা করছিল, কিন্তু মাথা ব্যথার পরোয়া না করে আমি ঘুরছি তবুও। তো এরপরে আমি এসে গেছি মিউজিয়ামের ভিতরে, যেখানে যীশু খ্রিস্টের স্মৃতির উদ্দেশ্যে বানানো কিছু স্তম্ভ বা কিছু মূর্তি রয়েছিল, যেগুলো সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই। আর বন্ধুরা আরেকটা কথা তোমাদের বলা হয়নি, এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, তো আমি এখানে ভিডিও করছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য গাইস। এরপরে বন্ধুরা আমরা মিউজিয়ামের এদিক ওদিক ঘুরছিলাম, জানি না তোমরা কোথায় কি রয়েছে, আর এই সম্পর্কে আমার কোনো ধারণাও নেই, যেহেতু আমি প্রথমবার এরকম জায়গায় এসেছি। আর এখানে এসে বেশ ভালো লাগছিল, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। আর আমার সামনে রয়েছে একটা যীশু খ্রিস্টের মূর্তি, আর তার পাশে রয়েছে একটা ফটো ফ্রেম। এর সামনে দেখলাম অনেকগুলো লোক জড়ো হচ্ছে, তারপর সেখানে গিয়ে দেখলাম একটা বক্সের ভেতরে টাকা ফালাচ্ছে সবাই, আর এই বক্সের ভেতরে অনেক পুরনো টাকা রয়েছে। তো সেই বক্স দেখে আমি সেখান থেকে বেরিয়ে এসেছি, কারণ আমাদের মিউজিয়াম দেখতে হবে, আর এখন বেলাও অনেক হয়েছে। একে তো মাথা ব্যথার জন্য কিছু ভালো লাগছিল না, তার উপরে এই রোদ। তো বন্ধুরা চলো আর বেশি সময় নষ্ট না করে যাওয়া যাক সেই মিউজিয়ামের উদ্দেশ্যে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের বলা হয়নি, সেখানে যেতে কিন্তু টিকিটের প্রয়োজন, যেহেতু সেটা একটা আর্কিওলজিক্যাল জোন, আর ওখানে ইতিহাসের অনেক নিদর্শন রয়েছে। আর বন্ধুরা তোমাদের আরেকটা কথা বলা হয়নি, এই মিউজিয়ামটি ইন্ডিয়ান গভর্নমেন্টের তত্ত্বাবধানে রয়েছে, যেহেতু এটার মেইনটেনেন্সের অনেক খরচ দরকার, আর সেই জিনিসগুলোকে সুরক্ষিত রাখা দরকার, তাই আমাদের কাছ থেকে টিকিট নিচ্ছে, না হলে হয়তো ফ্রিতে ঢুকতে দিত সেই মিউজিয়ামের ভিতরে। তো বন্ধুরা আমাদের মিউজিয়াম ঘোরা কমপ্লিট, আর মিউজিয়ামের ভিতরে আমরা ভিডিও করতে পারিনি, আসলে ভিডিও করার অনুমতি নেই সেখানে। মিউজিয়াম থেকে বেরিয়ে আমি সোজা চলে এসেছি গার্ডেনের পাশে, আর এখানে এসে দেখতে পেলাম একটা কাজু বাদাম গাছ, যে গাছটার মধ্যে প্রচুর পরিমাণে কাজু বাদাম হয়ে রয়েছে। আর এই কাজু বাদামের ফলটা তোমরা আপেলের মতো খেতে পারবে, যেহেতু আমরা এখন মিউজিয়ামের ভিতরে রয়েছি তাই এখান থেকে খাওয়ার অনুমতি নেই, তাই তোমাদের শুধু ভিডিওটাই দেখাচ্ছি, খাবারটা আর দেখাতে পারলাম না। আর কাজু বাদামের ফল এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গাতেই। আর দেখতে পাচ্ছ বন্ধুরা ফলগুলো পেকে মাটিতে কিভাবে পড়ে রয়েছে, তোমাদের আমি সেটা দেখাচ্ছি এখন। আসলে ফলগুলো বেশি পেকে গেলে সেগুলো মাটিতে পড়ে যায়, হয়তো বা সেগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়, না হলে বা পাখিতে খেয়ে নেয়, আর পড়ে থাকে শুধু কাজু বাদামটা। তো বন্ধুরা আমাদের মিউজিয়ামের ভিতরে ভিডিও কমপ্লিট, আমরা এখন রুমের উদ্দেশ্যে রওনা দেবো, যেহেতু আমরা একেবারে সকালে বেরিয়েছি। তো এখন আমাদের রুমে ফিরতে হবে। তো এরপর বন্ধুরা আমি বাসে উঠে গেছি, বাসে উঠে আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি। আর বাস থেকে নেমে আমি আখের রসের দোকানে ঢুকলাম, সেখানে আমি 1 গ্লাস আখের রস অর্ডার দিলাম। আর প্রচন্ড গরম থাকার দরুন বললাম আখের রসের মধ্যে বরফ দিয়ে দিতে, তাতে আখের রসটা খেতে অনেকটা মিষ্টি আর অনেকটা ঠান্ডা লাগবে। এরপর বন্ধুরা সময় হয়েছে আখের রসটা খাবার, আর আখের রসটা খেতে অত্যন্ত দুর্দান্ত টেস্ট ছিল। আর আমাদের 1 কাপ আখের রসের দাম নিয়েছে 60 টাকা। আর আখের রস কার কার প্রিয় কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা। এরপর আমি চলে এসেছি রুমের কাছে, আর আমি ভিডিওটা এখন শেষ করছি। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। টাটা।